গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন শরীন্দ্রমোহন মুখোপাধ্যায় লিখে একটি উপন্যাস জীবন্ত সমাধি। আজ শুনবেন উপন্যাসটির তৃতীয় অর্থাৎ শেষ পর্ব। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। পকেটে ছিল ছোট সাইজের খুব পাওয়ারফুল টর্চ ল্যাম্প। এ ল্যাম্প হিমাংশুর পকেটে থাকে সর্বক্ষণ। কোথায় কখন কি কারণে যাইতে হইবে, সেখানে যদি সন্ধ্যা হইয়া যায় আলো পাইবেন কি না, সেই টর্চ লইয়া সিঁড়িতে কয়েকবার ওঠানামা করিলেন। গঙ্গানি শব্দ মাঝে মাঝে জাগে, আবার মিলাইয়া যায়, এবং সেই শব্দ থামিলে হিমাংশু উচ্চকণ্ঠে বলেন, কোথায় কোথায় তুমি?" তার এ কথা ফুটিবা মাত্র আবার সেই অট্ট হাসি। হিমাংশু যেন দিশেহারা হইলেন। বাড়িতে পা দিবা মাত্র একই রহস্য, এবং এই রহস্য চকিতে বেশ কঠিন জটিল হইয়া উঠিল। সিঁড়ি দেয়া উপরে উঠিলেন। উপরে সামনেই মস্ত একটা খোলা টানা ছাদ। ছাদের কোলে কখানা ঘর। ঘরে দ্বার আছে যদি, তো জানলা নেই। জানলা থাকিলে দেওয়াল ভাঙা, যেন বাড়ির কঙ্কাল। ভেতরে কত যুগের সঞ্চিত কত হাসি কান্না, কত ব্যথা বেদনার কাতর দীর্ঘশ্বাস ভরিয়া আছে। আকাশের বুকে মেঘের টুকরোগুলো বেশ একটু সজল হইতে শুরু করিয়াছে। সচল মেঘের দল যেন কি আশায় কিসের লোভে জড়ো হইয়া পুরো ঘন আবর্তে ভরিয়া উঠিতেছে। যেন নিচেকার পৃথিবীতে এমনকি এক কৌতুক নাট্যের অভিনয় জমিবে, কল্পনায় তার আভাস পাইয়া তাদের আগ্রহ কৌতূহলের সীমা নাই। আকাশের পানে চাহিয়া হিমাংশু ভাবিলেন, মেঘ জমিয়া এ যে নিবিড় কালো হইতেছে, এ মেঘ নিষ্ফল হইবে বলিয়া মনে হয় না। ঝড় না হয় জল, রাত্রি আসিবার পূর্বেই আকাশে মহাতাণ্ডব শুরু হইবে। সে লোকটা সত্য সাতকড়িকে খুঁজিতে গেল, না তার কোনো অভিসন্ধি আছে? ও যদি সাতকড়ির লোক না হয়? বারবার মানুষকে বিশ্বাস করিয়া তিনি ঠকিয়াছেন। শুধু ঠকা নয়, প্রাণ লইয়া টানাটানি হইয়াছে। এখনও তবু যে যা বলে তাকে বিশ্বাস করিবার দুর্বলতা তার ঘুচিল না। দুই এক পা করিয়া অগ্রসর হইয়া আসিয়া হিমাংশু পৌঁছিলেন মস্ত একটা দালানের সামনে। এক ঝাঁক চামচিকা ঝটপট করিয়া উড়িয়া কোণে গিয়া জড়ো হইল। তারপর জমাট স্তব্ধতা। হিমাংশু কাঠ হইয়া দাঁড়াইলেন। বাহিরে ভেকের সভায় তাহাদের ব্যান্ড তখন বেশ জমিয়া উঠিয়াছে, আর কোনো দিকে এতটুকু সাড়া শব্দ নাই। হিমাংশু উৎকর্ণ। কোথায় যেন কার পায়ের শব্দ। একজনের পায়ের শব্দ নয়, দুজন, তিনজন, 5-7 জন। শব্দ শুনিলে বুঝিতে বিলম্ব হয় না। খুব সন্তর্পণে তারা যেন এই দিকে আসিতেছে। হিমাংশুর গায়ে তার অজ্ঞাতে রোমাঞ্চের কাঁটা। হিমাংশুর বিস্ময় হইল। এমন রোমাঞ্চ তার মনে পড়ে না আর কখনো দেখা দিয়েছিল। হিমাংশু ভাবিলেন, ডেপুটি সাহেব সময়ে খুব সতর্ক করিয়া রিভলভারে তাকে সজ্জিত করিয়া দিয়েছেন, নহিলে। হিমাংশু বুঝিলেন, এখানে ব্যাপার যা জমিয়া উঠিতেছে সহজ নয়। ও লোকটা কিন্তু সাতকড়ি জেল হইতে অ্যাটর্নিকে চিঠি লিখিয়া হিমাংশুকে নিমন্ত্রণ করিয়াছে। সে তবে অসৎ উদ্দেশ্যে, অভিসন্ধি পূরণের জন্য? ব্যাংকের মামলায় তার সাজা হইয়াছে, প্রতিশোধ লইবে বলিয়া? নিমেষে বুকে শক্তি জাগিল, দুর্ধর্ষ সাহস। যে সাহসে ভর করিয়া একদিন মার্কিন বদমাইশ সিম্পসনকে বন্দী করিয়াছিলেন, সেই দুর্জয় সাহসে বুক ভরিয়া উঠিল। পায়ের শব্দ আরও কাছে। বুঝিলেন, ছাদের বাঁক ঘুরিলেই চোখে এবার সুস্পষ্ট দেখা যাইবে, এবং এজন্য পকেট হইতে চকিতে রিভলভার বাহির করিয়া হিমাংশু আক্রমণের জন্য উদ্যত হইলেন। সঙ্গে সঙ্গে ওদিক দিয়া কালো কাপড় বাঁধা 3-4 মূর্তির আবির্ভাব। কালো কাপড়ে ফুটা করিয়াছে, সেই ছিদ্রপথে দু চোখের দৃষ্টি। সে যেন বিভীষিকার কাঁটা। হিমাংশু এক নিমেষ বিলম্ব করিলেন না। রিভলভার ছুড়িলেন। 1 বার, 2 বার, 3 বার। সামনের 3 জন বজ্রাহতের মতো তখনই ছাদের উপর লুটাইয়া শুইয়া পড়িল।
আবার গুলি ছুড়িবার উদ্যোগ করিতেছেন, পেছন হইতে সবলে লাঠি পড়িল তার হাতে। হাতে রিভলভার ছিটকাইয়া দূরে গিয়া পড়িল। সঙ্গে সঙ্গে 2-3 জন লোক পেছন হইতে তাকে বজ্র মুষ্টিতে চাপিয়া ধরিয়া পিছু মোড়া করিয়া বাঁধিয়া ফেলিল। এত চকিতে এমন অকস্মাতে ঘটনা ঘটিয়া গেল যে চোখের পলক পড়িতেও বুঝি ইহার চেয়ে বেশি সময় লাগে। বিজয়ের দল অট্টহাস্য করিয়া বলিল, সেলাম হিমাংশুবাবু, বুদ্ধির দর্পচূর্ণ হল তো। হিমাংশু কোনো জবাব দিলেন না। কি জবাব দেবেন? কাহাকে জবাব দিবেন? নীরবে শুধু লোকটার পানে চাহিলেন। চিনিলেন, এ সেই লোক, সে চাদর মুড়ি দেওয়া স্টেশন পথের গাইড। সেই কণ্ঠস্বর। হিমাংশুকে পিছমোড়া করিয়া বাঁধিয়া চ্যাংদোলা করিয়া লইয়া সকলে আসিল দালানের মধ্যে। নিরুপায় হতাশে হিমাংশু শুধু মনে মনে গর্জিতে লাগিলেন। দালানের পর ছোট একটা ঘর, তারপর আর একটা ঘর। সে ঘর পার হইয়া বদমাইশরা হিমাংশুকে আনিল একটা ছোট চোরা কুঠুরির মধ্যে। কুঠুরির মধ্যে মিশকালো অন্ধকার। কে যেন এ ঘরে 4-5 পোঁচ আলকাত্রার প্রলেপ মাখাইয়া দিয়াছে। ঘরের মেঝেই হিমাংশুকে শোয়াইয়া দিয়া তাদের মধ্যে একজন বলিল, লড়াই করে পালাবার চেষ্টা করলে ফল হবে সাংঘাতিক। 2 নম্বর বলিল, চুচিনের দলকে সাবার করবার জন্য স্পেশাল অফিসার হয়েছ, এখন এই চোরাকুটির মধ্যে বসে ডিউটি করো। 3 নম্বর হাহা অট্ট হাসে ঘরখানাকে যেন ফাটাইয়া দিল। হিমাংশু কোনো কথা বলিলেন না। 1 নম্বর বলিল, আমরা চললুম, এখানে আপনি থাকুন, পারেন বুদ্ধি কৌশলে কুঠুরি ছেড়ে বেরিয়ে আসবেন, কি বলেন? বেরোতে না পারেন, এখানেই হবে আপনার জ্যান্ত গোর। 2 নম্বর বলিল, যাকে বলে জীবন্ত সমাধি। 3 নম্বর বলিল, মনে মনে ভাবছেন সাতকড়ি ফন্দি করেছে? তা নয়, সাতকড়িকে আপনার আগে এখানে আনা হয়েছে, নিচেকার কুঠুরিতে তাকেও জ্যান্ত গোর দেব। এতক্ষণে বোধ হয় গোড়ের মাটি খোঁড়া হয়েছে। আসি এখন, আপনাকে এখানে রেখে নিশ্চিন্ত মনে আজকের রাত্রে আমরা বিজয় অভিযানে বেরোতে পারব। হিমাংশুর মুখে কোনো কথা নাই। মনের মধ্যে সমস্ত চিন্তারও যেন সমাধি হইয়া গিয়াছে। মনে হইতেছিল চিন্তা করিবার কিছু আর নাই। যে বুদ্ধির যে শক্তির গর্ব করিতেন, সে বুদ্ধির সে শক্তির যেন চির নির্বাণ ঘটিয়া গিয়াছে। চুচিনের দল তাকে সেই অন্ধকারের বুকে বিসর্জন দিয়া বাহিরে আসিল। বাহির হইতে কপাট বন্ধ করিবার একটা শব্দ হিমাংশু শুনিলেন। মনে হইল এ বন্ধ কপাটের এদিকে জমাট অন্ধকারে মনের সকল আশা দিশেহারা হইয়া নিদ্রাভিভূত হইল। এ অন্ধ কারাগার হইতে বাহির হওয়া সম্ভব নয়। মুক্তির আর কোনো আশা নাই। উৎকর্ণ হইয়া হিমাংশু শুনিলেন বাহিরে পায়ের শব্দ, ধীরে ধীরে দূরে, আরও দূরে সে শব্দ সরিয়া চলিয়াছে। তারপর চারিদিকে আবার সেই দারুণ নিস্তব্ধতা। অনেকক্ষণ কাটিয়া গেল। হিমাংশুর মনে বিদ্যুৎ চমকের মতো আবার শক্তির চমক। নিশ্চেষ্ট বন্দী পড়িয়া থাকার অর্থ মৃত্যু নিশ্চিত। তাই বলিয়া যতক্ষণ প্রাণ থাকে এমন নিশ্চেষ্ট থাকিবেন? কিন্তু কি বা করিবেন? হাতে পায়ে শিকল আটিয়া দিয়া যায় নাই নিশ্চয়। রিভলভার গিয়াছে, কিন্তু পকেটের টর্চ, সেটা আছে কোটের বুক পকেটে। সেই টর্চের আলোয় তখনই বুক ফুলাইয়া পেশি দুলাইয়া প্রাণপণ বলে প্রয়াস। 1 বার, 2 বার, 3 বার। লোহার শিকল বা কঠিন রজ্জুর বাঁধনে নয়, কাপড়ের বাঁধন। একদিন খেলার মাঠে জিমনাস্টিকের পিঠে হিমাংশুর প্রচুর খ্যাতি ছিল। অতএব কাপড়ের বাঁধন শিথিল হইল এবং চকিতে হাত হইল মুক্ত। হাতের বাঁধন খুলিয়া গেলে হিমাংশু বুক পকেট হইতে টর্চ বাহির করিলেন। বোতাম টিপিবা মাত্র আলোর রশ্মি। মিশকালো অন্ধকারের বুকে সে আলো যেন কালো কাপড়ের বুকে ঝকঝকে সোনালি পাড় বুনিয়া দিল। টর্চ ঘুরাইয়া ফিরাইয়া হিমাংশু দেখিলেন ছোট ঘর রাজ্যের ধুলো আবর্জনায় ভরিয়া আছে। আলোর উৎপাতে চামচিকার দল সন্ত্রস্ত হইয়া যুদ্ধ প্লেনের মতো ওড়া শুরু করিয়া দিয়াছে।
লক্ষ্য করিয়া হিমাংশু দেখিলেন এদিককার দেওয়ালের গায়ে কটা ঘুলঘুলি। ঘুলগুলির ফোকরে আলো ফেলিয়া ওদিকে দৃষ্টি সঞ্চালিত করিলেন। ওদিকটায় শুধু অন্ধকার, আর কিছু লক্ষ্য হইল না। হিমাংশু ভাবিলেন, ভগবান আছেন, সত্যই আছেন। শুভ পুণ্য কামনার পরাজয় তাই ঘটে না আজও, নহিলে এ ঘরে ঘুলঘুলি থাকিত না। এ অন্ধকার যদি ভেদ করিতে হয়, তবে সে কাজে ওই ঘুলগুলির ফোকর হইবে সহায়। কিন্তু এখন কিছু না, ওরা এখন এই বাড়িতে আছে। রাত্রি আরো গভীর হোক তখন, এখন শুধু চুপচাপ বসিয়া থাকা। ভাবিলেন এ অন্ধকারে তাকে ফেলিয়া রাখবার কারণ কি? জীবন্ত মারিবে যদি, তো বুকে একখানা ছোড়া বসায় দিলেই তো কাজ চুকিয়া যাইত। ওরা বলিল অভিযানে বাহির হইবে। ওদিকে 7 করে চিঠি লিখিয়াছে, ডাকাতি। কিন্তু ডাকাতি যদি করিবে, এখানে তাহার কি বাধা ছিল? ডাকাতি করিতে চলিয়াছে, তার মধ্যে ছলনায় ভুলাইয়া হিমাংশুকে বা এখানে আনা কেন? 7 করেই বা কেন? তার উপর এবং 7 করির ওপর যদি এত আক্রোশ, সে আক্রোশ মিটাইবার স্থান এবং সময় ছিল প্রচুর। ডাকাতি শেষ করিয়া কাল না হয় পরশু একটা ফাঁদ পাতিয়া অনায়াসে তাদের জব্দ করা চলিত। তাছাড়া কলিকাতার বাহিরে বনের মধ্যেই নঙ্গিগ্রাম। শহর ছাড়িয়া সদলে এই বনে আসিয়া ডাকাতি, ইহারও তিনি অর্থ খুঁজিয়া পাইলেন না। অথচ চুচিন কখনো বিনা লাভে কোনো কাজে হাত দেয় না। দলটাকে এখানে আনিয়া ডাকাতি করিয়া কি তার এমন রাজ ঐশ্বর্য মিলিবে? কলিকাতা শহরে ডাকাতি করিলে লাল হইয়া যাইত। তাছাড়া এত আয়োজনের প্রয়োজন ছিল না সেখানে। রহস্য, এবং এই রহস্য বেশ জটিল। দারুণ সংকটে পড়িয়াও হিমাংশুর মন এই রহস্যের জটিল গ্রন্থি উন্মোচনে তন্ময় হইল। নানা দিক দিয়া মনে নানা চিন্তা, কিন্তু সে চিন্তার কোনো দিক দিয়াই রহস্য মোচনের চাবির সন্ধান মিলিল না। চিন্তায় চিন্তায় মনে চিন্তার পাহাড় জমিয়া উঠিল, তুঙ্গ পাহাড়। এবং এই পাহাড় প্রমাণ চিন্তার আড়ালে নিজের উদ্ধারের চিন্তা কোথায় পড়িয়া রহিল, ছোট নুড়ির মতো। হঠাৎ তার চমক ভাঙিল। বুঝিলেন বাহিরে মুষলধারে বৃষ্টি নামিয়াছে। ভাবিলেন, না, আর তবে বিলম্ব নয়, এ বৃষ্টি হইবে প্রধান সহায়। ঘুলঘুলির ফোকরে সবলে ঘুষি মারিলেন, একবার, দুবার, বারবার। জীর্ণ গৃহের জীর্ণ দেওয়াল সে প্রচণ্ড আঘাত সহ্য করিতে পারিল না। ঝরঝর শব্দে ফোকরের কখানা ইট খসিয়া পড়িল। হিমাংশুর ঘুষি থামিল না। ঘুষির পর ঘুষি, ইট পড়িতে লাগিল। লোনা ধরা ঘষা ইটের স্তূপ, এবং ইটের পর ইট খসিয়া রন্ধ্রপথকে অচিরে সুগম করিয়া তুলিল। টর্চের আলো ফেলিয়া হিমাংশু দেখিলেন ওদিকে আরেকটা ঘর। ঘরের দরজা জানলা ভাঙিয়া কবে সাফ হইয়া গিয়াছে। ছাদের গা হইতে মস্ত একখানা কড়ি ঝুলিতেছে। ছাদ হইতে বট অশ্বত্থের মোটা শিকড় নামিয়াছে। ওদিককার দেওয়াল ভাঙা, ঘর যেন হা করিয়া আছে। বৃষ্টির ঝাপটা প্রবল বেগে আসিয়া গায়ে লাগিতেছিল। টর্চের আলো ঘুরাইয়া ফিরাইয়া হিমাংশু দেখিলেন এদিকে পলাইবার উপায় নাই। 3 দিকে দেওয়াল, জানলা দরজার রন্ধ্র নাই। ওদিককার দেওয়াল ভাঙিয়া ধসিয়া গিয়াছে। ওই ভাঙা দেওয়ালের দিক দিয়া ঝাঁপ খাইয়া নিচে পড়া যায় না, কিন্তু সে ঝাঁপে প্রাণ যদি না যায়, হাড়গোড়ে চিহ্ন থাকিবে না। হাড়গোড় গুড়াইয়া ধুলা হইয়া যাইতে পারে। সন্তর্পণে টর্চের আলোয় সেই ভাঙা দেওয়ালের দিকে যতখানি নিরাপদে অগ্রসর হওয়া যায়, হিমাংশু অগ্রসর হইলেন। আলো ফেলিলেন উপরে নিচে চারিদিকে। বৃষ্টির অজস্র ধারায় কোনো দিকে স্পষ্ট কিছু দেখা যায় না। ওদিকে পুকুর না পাহাড়, কি আছে কে জানে। হিমাংশু কর্তব্য স্থির করিয়া ফেলিলেন। এ জলে ঝাঁপ দিয়া পলায়নের প্রয়াস ছাড়া মুক্তির আর কোনো উপায় নেই। বেটক করে পড়িলে হাত পা ভাঙিবার আশঙ্কা আছে সত্য, কিন্তু হাত পা যদি না ভাঙে, মুক্তি। সে চেষ্টা না করিয়া এখানে চুপ করিয়া পড়িয়া থাকার মানে কি যে না হইতে পারে, তার কোনো ঠিক ঠিকানা নাই। সিঁড়িতে উঠিবার সময় মানুষের কণ্ঠে সেই আর্তকাতর রব শুনিয়াছেন।
তার মতোই হয়তো আর কাহাকেও স্বার্থ সিদ্ধির জন্য আনিয়া এরা বন্দী করিয়াছে। তাই তাহাতে এতটুকু সন্দেহ নাই। ইহার উপর স্পষ্ট ভাষায় তাকে বলিয়া গেল, জয়যাত্রায় বাহির হইতেছে, অর্থাৎ ডাকাতি। পল্লীগ্রাম হইলেও এখানকার প্রাচীর বনিয়াদি ঘরে সোনা রূপার তাল থাকা বিচিত্র নয়। তবু মনের কোণে মস্ত দ্বিধা। এত জায়গা থাকিতে এই ক্ষুদ্র নঙ্গি গ্রামখানির উপর হঠাৎ এমন লক্ষ্য, তার উপর সাতকুড়ি কানিয়া এখানে পুড়িয়াছে। তার কারণ হঠাৎ মনে হইল, হয়তো সাতকুড়ির সঙ্গে এখানকার এই ডাকাতির কোনো নিকট সম্পর্ক আছে। সাতকুড়ি আর জেল হইতে খালাস পাইবে, তাই হয়তো সেদিকটাতে নজর ছিল। কিন্তু কেন কেন ভাবিলেন, ধুম করিয়া এখানে চলিয়া আসিলেন। আসিবার পূর্বে অ্যাটর্নি রাধা গোবিন্দের কাছ হইতে কথায় কথায় সাতকুড়ির পুরা বৃত্তকে যদি একটু জানিয়া লইতেন। কিন্তু যা হইয়া গিয়াছে তার আর চারা নাই। যা এখন করিতে হইবে তা এখনই করা চাই, নইলে বদমাইশগুলো কাজ হাসিল করিয়া নিঃশব্দে চম্পট দিবে। বৃষ্টি সমানে চলিয়াছে, তার প্রখর বেগের বিরাম নাই। হিমাংশু টর্চের আলো ফেলিয়া নিচেটা যতখানি পারেন দেখিয়া লইলেন। তারপর মালকোচা আঁটিলেন। আঁটিয়া ভাগ্যের হাতে আত্মসমর্পণ করিয়া দোতলার ছাদ হইতে লাফ দিলেন। ধপ করিয়া পড়িলেন একেবারে জল ভরা একখানার মধ্যে। চকিতের বিভ্রম, মাথা ঘুরিয়া গেল। 5-7 মিনিট পরে জলে ভিজিয়া কাদা মাখিয়া কোনো মতে খানা হইতে ওপরে উঠিলেন। চারিদিকে অন্ধকার আর অন্ধকার, জমাট কালো অন্ধকার। বৃষ্টির ধারায় সে অন্ধকার আরও নিবিড়, যেন পৃথিবী জুড়িয়া একটা কালো অতিকায় দৈত্য দাঁড়ায় আছে। হিমাংশু নিষ্পন্দ দাঁড়াইয়া রহিলেন। এবার আকাশে মেঘ গর্জন, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিকাশ। বিদ্যুতের সে আলোয় হিমাংশু চকিতে দেখিয়া লইলেন সামনে ঝোপ জঙ্গল, তার ওদিকে একটা পোড়ো ঘর। অন্ধকারের বুক চিরিয়া সেই জলে তিনি পোড়ো ঘর লক্ষ্য করিয়া চলিতে লাগিলেন। 5 মিনিটের পথ চলিতে সময় লাগিল 15 মিনিট। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকিতে লাগিল। হিমাংশু ভাবিলেন, বিধাতার ইঙ্গিত। তিনি এ বিদ্যুতের আলো জ্বালিতেছেন, হিমাংশু এ আলোয় পথের সন্ধান পাইবেন। পোড়ো ঘরে দ্বার মিলল। সেই দ্বারপথে তিনি আসিলেন বাড়ির উঠোনে। জনহীন বাড়ি, জনপ্রাণীর চিহ্ন নাই। ভিতরে দাওয়া, ঘরের চাল খানিকটা উড়িয়া গিয়াছে। হিমাংশু ভাবিলেন, ভালো হইয়াছে, নিরাপদ আশ্রয়, কেহ জানিবে না। যতক্ষণ বৃষ্টি হইবে এখানে প্রতীক্ষা, তারপর বৃষ্টি থামিলে 5 মিনিট 10 মিনিট কত মিনিট কাটিল তার ইয়ত্তা নাই। এক একটা মিনিট যেন এক একটা যুগ। অনেক রাত্রে বৃষ্টি থামিল। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে মেঘের কালি কাটিল। ছাতার কাপড় ছাড়িয়া আকাশ যেন সাদা ধুতি পরিয়া দেখা দিল। বুকে সরু এক ফালি চাঁদ। এই চাঁদের আলোকে সহায় করিয়া হিমাংশু পোড়ো ঘর ছাড়িয়া আবার পথে আসিলেন। পায়ে চলা সরু পথ, দুধারে ঘাসের পুরো আসন পাতা। সে আসনে রাজ্যের ঝোপ আর আগাছা সতেজ মাথা তুলিয়াছে। বৃষ্টির অজস্র ধারায় ঝোপগুলো যেন শ্রান্ত আতুর দেহে দাঁড়াইয়া আছে। এই পথ ধরিয়া বিপরীত দিকে খানিকক্ষণ চলিবার পর একটা দোকান মিলিল, মুদির দোকান। এই জলে খদ্দেরের দেখা মিলে নাই। লণ্ঠন জ্বালিয়া বসিয়া মুদির রামায়ণ পড়িতেছিল। মুদির দেখা পাইয়া হিমাংশু আরামের নিঃশ্বাস ফেলিলেন। মানুষ একজন আছে, আহ! তিনি দোকানে ঢুকিলেন এবং মুদির সঙ্গে আলাপ জমাইয়া তুলিতে বিলম্ব ঘটিল না। মুদিকে বলিলেন, ওদিকে মস্ত একটা ভাঙা পোড়ো বাড়ি দেখেছি, ও কাদের বাড়ি জানো? মুদি পরিচয় দিল, মুখুজ্জদের বাড়ি। একদিন ও বাড়িতে দোল দুর্গোৎসব হইত। বাবুরা তখন বাস করিতেন। তারপর প্রায় 50 বৎসর পূর্বে ও বাড়িতে কি অভিশাপ জাগিল। মৃত্যু আসিয়া 2-4 মাসের মধ্যে 5-7 জনকে কাড়িয়া লইয়া গেল। শেষবাবু পঞ্চু মুখুজ্জে এখানকার বাস তুলিয়া পশ্চিমে চলিয়া গেলেন। এখানকার বাড়িতে রহিলেন পঞ্চানন বাবুর বিধবা বোন।
বাড়িতে ছিল রাধা শ্যামের বিগ্রহ। সে বিগ্রহের পূজার ব্যবস্থা করা, সন্ধ্যায় প্রদীপ জ্বালা, এ দুটি কাজ লইয়া নিঃসঙ্গ বনালয়ে বনের দিন কাটিত। পঞ্চুবাবু মাঝে মাঝে আসিতেন। তারপর তারও মৃত্যু হইল। পঞ্চুবাবুর ছেলে হেমন্তবাবু, তিনি মিরাটে চাকরি করিতেন। ছেলে মেয়ে লইয়া সেখানেই থাকেন। গ্রামে ফিরিবার নাম তাদের নাই। পঞ্চুবাবুর বোন মারা গেছেন। তার একটি মেয়ে সুশীলাদি। তিনি একা এখন এখানকার বাড়িতে বাস করেন। এদিকে বামুনপাড়ায় কিছু জমি জমা আছে, চাষ হয়, কঘর প্রজা আছে, তারা কিছু খাজনা দেয়। সেই খাজনার টাকার চাষের ফসলে বিধবা সুশীলাদির দিন কোনো মতে চলিয়া যায়। হিমাংশু বলিলেন, সাতকড়িবাবুকে চেনেন? মোদি বলিল, হ্যাঁ, কলকাতার সাতকড়িবাবু তো। সম্পর্কে তিনি সুশীলাদির খুড়তুতো ভাই হন। হিমাংশু বলিলেন, আজকালের মধ্যে সাতকড়িবাবুকে তুমি দেখেছ এখানে? মোদি বলিল, না বাবু। হিমাংশু বলিলেন, সুশীলাদি হলেন সাতকড়িবাবুর বোন? মোদি বলিল, আগে হ্যাঁ। হিমাংশু বলিলেন, বোন এখানে একা আছেন, আর সাতকড়িবাবু তাকে দেখেন না? মোদি বলিল, সাতকড়িবাবুর স্ত্রী মাঝে মাঝে আসেন বই কি, সুশীলাদেও মাঝে মাঝে ওদের ওখানে যান। হিমাংশু বলিলেন, ও, তা আজ আমি এই বৃষ্টির আগে ও বাড়িতে গিয়েছিলুম। সাতকড়িবাবুর সঙ্গে কথা ছিল, তিনিও এখানে আসবেন, দেখা হবে। আমার একটু কাজ আছে তার সঙ্গে। তা বাড়িতে কেউ আছে বলে তো মনে হলো না। মোদি বলিল, সুশীলাদি একলা মানুষ, ভিতর মহলে একটুখানি জায়গা নিয়ে পড়ে আছেন। তা আপনি কি ডাকাডাকি করেছিলেন ভিতর মহলে গিয়ে? হিমাংশু বলিলেন, না, কাকেও ডাকিনি তো। একজন লোক আমাকে স্টেশন থেকে নিয়ে আসে, বললে সাতকড়িবাবু পাঠিয়েছেন। ট্যাক্সিতে করে সে আমায় নিয়ে এলো। তারপর আমায় অপেক্ষা করতে বলে কোথায় যে সে চলে গেল, এই বৃষ্টি জল, তার ফেরবার নামটি নেই। সাতকড়িরও দেখা নেই। একলা কোথায় থাকবো, ফেরবার আশা দেখছি না। ভিজতে ভিজতে তাই আমি বেরিয়ে এসেছি মানুষের সন্ধানে। মোদি বলিল, ইহ, তাই তো, ভয়ঙ্কর ভিজে গেছেন দেখছি। বলেন যদি একখানা ধুতি, ফর্সা ধুতি আছে, বাবু দেব? হিমাংশু বলিলেন, দাও। মোদি তাড়াতাড়ি একখানা ফর্সা ধুতি আনিয়ে দিল। হিমাংশু ভিজা জামা কাপড় ছাড়িয়া শুকনো কাপড় পরিলেন। পরিয়া ভিজা জামা কাপড় বাতাসে মেলিয়া দিলেন। মোদি বলিল, দুধ আছে, গরম দুধ, ঘরের গরুর টাটকা দুধ, খাবেন? মুদের বদান্যতায় হিমাংশু খুশি হইলেন। বলিলেন, দুধ খাবো শেষে, চায়ের উৎপাতে দুধ খাওয়া ভুলে গেছি বাপু। মোদি হাসিল, হাসিয়া বলিল, আপনারা বাবু মানুষ, বড় মানুষ লোক, কিন্তু আমি ভাবি চায়ে কি স্বাদ পান যে এমন পুষ্টিকর যে গরুর দুধ, সে দুধ ছেড়ে দিছেন। এখন আবার দেখি আপনারা চা খান, চায়ে কৌটোয় ভরা দুধ মিশিয়ে। ভাবি আমাদের গরুর দুধ কি দোষ করেছে? হাসিয়া হিমাংশু বলিলেন, সত্যি কথা বলছো তুমি, গরুর দুধে দোষ নেই, দোষ আমাদের মনে, দোষ আমাদের এই নকলের নেশায়। মোদি বলিল, আমি চা তৈরি করতে বলে বাবু, আমার গরুর দুধ দিয়ে চা খান তো, দেখবেন সে যা ভালো লাগবে। চা আসিল, পাথরের বাটি ভরিয়া চা। হিমাংশু পান করিলেন। মুদির ঘরে ঘড়ি ছিল, ঘড়িতে 10টা বাজিল। হিমাংশু চমকে উঠিলেন, বলিলেন, রাত 10টা বাজল, আমি তাহলে উঠি, এরপরে আর ট্রেন পাবো না। তা তুমি একটু উপকার করতে পারো? বলুন। আমার জামা কাপড়গুলো উনুনের আঁচে শুকিয়ে নেওয়া সম্ভব হবে? মোদি বলিল, নিশ্চয়ই, সত্যি এতক্ষণ শুকিয়ে যেত, আমার হুঁশ ছিল না বাবু। জামা কাপড় লইয়া মোদি ভেতরে গেল। হিমাংশু বসিয়া ভাবিতে লাগিলেন, বাড়ি যাওয়া হইবে না। এ রাত্রে উহারা বুক ফুলাইয়া ডাকাতি করিতে চলিয়াছে,
দুর্জনের এই স্পর্ধা নীরবে তিনি সহ্য করিবেন? কখনো করেন নাই। স্থির করিলেন জামা কাপড় আসিলে আবার তিনি ও বাড়িতে যাইবেন। পিস্তল কাছে নাই, গিয়াছে, তা যাক, একগাছা লাঠি সংগ্রহ করিতে হইবে। মুদির কাছে পাওয়া যাইবে না? হাতে লাঠি থাকিলে হিমাংশু এখনও শুকনো জামা কাপড় লইয়া মুদি ফিরিল। বেশভূষা করিয়া হিমাংশু বলিলেন, একটা লাঠি দিতে পারো বাবু? বনবাদার ভেঙে এই রাত্রে যাব, সাপখোপ আছে নিশ্চয়। কথা শুনিয়া মুদি শিহরিয়া উঠিল। শিহরিয়া মুদি বলিল, এই রাত্রে যাবেন? যেতেই হবে। লাঠি যদি দিতে পারো কাল পরশু আমি এসে ফেরত দিয়ে যাব। কেননা আমাকে এখানে আসতেই হবে, না এলে যে কাজে এসেছিলুম সে কাজ হবে না। মুদি বলিল, লাঠি ফেরত দিন না দিন ক্ষতি নেই বাবু, তবে আমি বলছিলুম এই জল কাদা, তার উপর স্টেশন কি এখানে? পথ চিনতে পারবেন কি? হিমাংশু বলিলেন, তা চিনতে পারব। মুদির লাঠি আনিয়া দিল, বেতের মোটা লাঠি। লাঠি লইয়া হিমাংশু বলিলেন, তোমার নামটি কি ভাই? মুদি বলিল, আগে আমার নাম কুবের মণ্ডল। হিমাংশু বলিলেন, তুমি খুব ভালো লোক কুবের। এবারে যেদিন আসব তোমার এখানে একবেলা খাবো, আমাকে খেতে দেবে তো? সলজ্জ সংকোচ ভরে মুদি বলিল, এমন সৌভাগ্য হবে আমার? হিমাংশু বলিলেন, সৌভাগ্য তোমার হবে না কুবের, সৌভাগ্য হবে আমার। মুদির দোকান হইতে বাহির হইয়া হিমাংশু আসিলেন আবার সেই পোড়ো বাড়ির সামনে। চাঁদের মৃদু জ্যোৎস্নায় পথ খুঁজিয়া চলিতে কোনো অসুবিধা হইল না। বাড়ির সামনে তেমনি বিষম স্তব্ধতা। চারিদিকে সতর্ক দৃষ্টি ফিরাইয়া হিমাংশু লক্ষ্য করিলেন, কোথাও এতটুকু বিসদৃশতা দেখিলেন না। মনে পড়িল সিঁড়ির কাছে সেই আকুল আর্তরব। ভাবিলেন, মুদির কাছ হইতে লাঠি চাহিয়া আনিয়াছেন, এই সঙ্গে যদি একটি অস্ত্র চাহিতেন, বটি কিংবা শাবল। কিন্তু বটি শাবল চাহিলে মুদি ভাবিত কি? হয়তো পাড়ায় পাড়ায় একটা শোরগোল উঠিত এবং তার ফলে সব পরিশ্রম, সব প্রয়াস হয়তো পণ্ড হইত। লাঠিটা বাগাইয়া ধরিয়া হিমাংশু আবার সেই গৃহমধ্যে প্রবেশ করিলেন। আসিলেন সোজা সেই সিঁড়িতে। নিষ্পন্দ দাঁড়াইয়া রহিলেন, দোকানে সকল ইন্দ্রিয় কেন্দ্রিত করিয়া। ওই যে সে রব, কণ্ঠ আরও ক্ষীণ। একাগ্র মনোযোগে হিমাংশু সে স্বর শুনিতে লাগিলেন, চারিদিকে চাহিয়া। চারিদিকে উৎকর্ণ সন্ধানী মন লইয়া তিনি একেবারে তন্ময়, যেন ধ্যানস্থ। ওই দেওয়াল, ঠিক। নিমেষের জন্য আর দ্বিধা নয়, হাতের মোটা লাঠি দিয়া দেওয়ালে সবলে আঘাত করিলেন। দুবার, তিনবার, চারবার আঘাত করিলেন দেহের সকল শক্তি লইয়া। সে আঘাতে দেওয়ালের ইট খসিল। ওদিক হইতে সে রব আরও সুস্পষ্টতর শুনিলেন। সতর্ক হাতে ইটের পর ইট সরাইয়া ফেলিলেন। তারপর ইট সরা সেই রন্ধ্রপথে তিনি ওদিকে পদার্পণ করিলেন। টর্চের আলো ফেলিয়া দেখিলেন, হাতে পায়ে মুখে গায়ে কাপড় বাঁধা এক নারী মূর্তি। নারীর কণ্ঠে আর্তরব, নারীর কণ্ঠ ক্ষীণ, নির্জীব প্রায়। ভিতর মহলে এই উঠোনের কোণে সিমেন্ট ফাঁটা চটা ওঠা রোয়াক। রোয়াকের উপর চাঁদের মৃদু আলো আসিয়া পড়িয়াছে। রমণীর বাঁধন মুক্ত হইয়াছে। রমণী উঠিয়া বসিয়াছে। বসিয়া অতি কষ্টে হিমাংশুকে সে নিজের কাহিনী বলিল। রমণীর নাম সুশীলা। সাতকড়ি তার দাদা হন। এ বাড়িতে সুশীলা একা থাকে। সাতুদা মাঝে মাঝে টাকা পাঠাইতেন। 3 বছর তার আর দেখা নাই। টাকা মাঝে মাঝে আসে। টাকা পাঠান সাতুবাবুর কে বন্ধু আছেন কলিকাতায়, তার নাম রাধুবাবু। পুরো নাম রাধা বিনোদ হালদার, তিনি। সুশীলা বলিল, সাতুদার আজ আসিবার কথা ছিল। রাধা বিনোদবাবু চিঠি লিখিয়া এ সংবাদ জানাইয়াছিলেন। সাতুদার জন্য পথ চাহিয়া সুশীলা বসিয়াছিল। বেলা তখন 2টো বাজিয়া গিয়াছে। 2জন লোক আসিয়া বাহিরে ডাকাডাকি শুরু করিয়া দিল।
সুশীলা বাহিরে গিয়া জিজ্ঞাসা করিল, কি চাও? তারা বলিল, এবারে ঠাকুর ঘরে কোথায় নাকি 20-25 হাজার টাকা দামের মোহর আর গহনাগাটি লুকোনো আছে, তার সন্ধান চাই। সুশীলা বলিল, সে খবর সে জানে না। তারা সে কথা বিশ্বাস করিল না, চোখ রাঙাইয়া বলিল, চালাকি। তবু সুশীলার মুখে এক কথা, আমি জানি না। তারা তখন ধমক ও গালি দিয়া কাপড়ে হাত পা মুখ বাঁধিয়া সুশীলাকে আনিয়া অন্ধকার ঘরে ফেলিয়া তারা চলিয়া গিয়াছে। বলিয়া গেছে, তোমার সাতুদাও এখানে আসিতেছে, তার কি হাল করি দেখিও। তার কাটা মুন্ডু তোমার কোলে আনিয়া দিব সকালবেলায়। এখনো বলিতেছি, সন্ধান বলিয়া দাও। এ কথায় কাটা হইয়া গেলাম, কিন্তু পরিত্রাণের কি বা উপায়? সুশীলা বলিল, আমি সত্যি জানি না মোহর বা গহনার খবর। তারপর তারা সেই চলিয়া গেছে, আর ফিরে আসে নাই। কাহিনী শুনিয়া হিমাংশু শিহরিয়া উঠিলেন। এ ডাকাতি তাহা হইলে অন্য কোথাও নয়, এই গৃহেই। ভয় দেখাইয়া বলিয়াছে, 7 কড়ির কাটা মুন্ডু আনিয়া সকালে দেখাইবে। 7 কড়িও তাহা হইলে এইখানে আসিয়াছে। সর্বশরীর রোমাঞ্চ। হিমাংশু ভাবিলেন, 7 কড়ি যদি এখানে আসিবে, তাহা হইলে অ্যাটর্নির অফিসে দেখা করিবার কথা কেন লিখিয়াছিল? তাছাড়া এখানে যদি আসিয়াছে, তো সে গেল কোথায়? তার সুশীলাদের সঙ্গেও দেখা করে নাই। সকাল হইতে কতটুকুই বার বিলম্ব? কখন রাত 10টা বাজিয়া গিয়াছে? সকাল বলিতে যার নাম 5টা, বড় জোর 6টা। হিমাংশু বলিলেন, তোমার ভয় নেই সুশীলা, 7 কড়িকে আমি রক্ষা করব। ওদের এসব বদমাইশি ফন্দির কথা জানতে পেরে আমি এখানে এসেছি। এত বড় রাক্ষসের কাজ আমি করতে দেব না। যেমন করে পারি বাধা দেব, কিন্তু তাহলেও এ বাড়িতে তোমার থাকা হবে না। আমি বলি, কুবের মুদি থাকে একটু দূরে, রাত্রে তুমি বরং তার ওখানে গিয়ে থাকো, কি বলো? সুশীলা বলিল, কিন্তু এখানে এসে যারা এমন কাজ করতে পারে, কুবেরের ওখানে যাওয়া কি তাদের পক্ষে শক্ত হবে? হিমাংশু বলিলেন, পাড়ায় আর লোক নেই, সকলকে বলে যদি আমরা হুঁশিয়ার করি। সুশীলা বলিল, পাড়ায় কজন বা লোক? তাদের সকলের খোড়ো ঘর, তারা গরিব, তাদের না আছে দেহের বল না লোকবল। তাদের ঘরে যদি এরা আগুন লাগিয়ে দেয়। হিমাংশু কি ভাবিলেন চকিতের জন্য, তারপর বলিলেন, তবু এখানকার চেয়ে আর যে কোনো জায়গা তোমার পক্ষে নিরাপদ হবে। তুমি অন্যত্র থাকলে আমি নিশ্চিন্ত হয়ে রাক্ষসগুলোর পেছনে লাগতে পারবো। তুমি আমার কথা শোনো সুশীলা, এ বাড়ি ছেড়ে আর যেখানে হোক যাও। সুশীলা বলিল, বেশ, আমি তাহলে দাশুদের বাড়ি যাই। কুবেরের বাড়ির আরও আগে দাশুদের বাড়ি, সেখানে দাশু আছে, দাশুর 2 ভাই আছে। তাদের গায়ে যেমন জোর, মনেও তেমনি সাহস। এ কথা শুনলে তারা প্রাণের ভয় রাখবে না, ছুটে আসবে। হিমাংশু বলিলেন, এমন লোক 2-1জন পাবো কি আমার সঙ্গে থেকে, যারা আমাকে সাহায্য করতে পারে? এখানকার পথঘাট আমি চিনি না, অন্তত সে সম্বন্ধে আমাকে সাহায্য করতে পারবে এমন লোক। তাছাড়া একা এত লোকের সঙ্গে লাগা, সে জায়গায় 2-3জন সঙ্গী পেলে আমাদের কাজ হয়তো সিদ্ধ হবে। সুশীলা বলিল, আমি গিয়ে দাশুকে আর তার মেজ ভাই সীতানাথকে কথা বলি। শুনলে ওরা এক্ষুনি ছুটে আসবেক্ষণ আপনার কাছে। তারা তো কেউ জানে না এই বিপদের কথা। এমন চকিতে এই কাণ্ড ঘটে গেল, কি করে জানবে? দিন দুপুর এমন কাণ্ড হতে পারে, এ স্বপ্নের অগোচর। হিমাংশু বলিলেন, তাহলে এই ব্যবস্থায় পাকা কেমন? চলো, আমি তোমায় রেখে আসি। সুশীলা বলিল, আপনাকে সঙ্গে আসতে হবে না। কি জানি ওরা যদি টের পায়, কি অনর্থ যে করবে। তাহলে আমি খিড়কির পথ দিয়ে চুপি চুপি ঠিক গিয়ে সেখানে পৌঁছে আপনার কাছে ওদের পাঠিয়ে দেব। এই কথা বলিয়া সুশীলা চলিয়া গেল। হিমাংশু আসিয়া বাহিরে দাঁড়াইলেন। বাহিরে বিরাট নিস্তব্ধতা। হিমাংশু বিস্মিত হইলেন। গল্পে উপন্যাসে পড়িয়াছেন, ঝড়ের পূর্বে চারিদিক হয় গভীর স্তব্ধ, এ কি তাহারই লক্ষণ? কিন্তু এ বাড়িতে যদি ডাকাতি করিবে, এই তো জনহীন পুরী, ত্রিসীমানায় মানুষের বাস নেই।
এ ডাকাতির জন্য এত আয়োজনের কি দরকার? যে কোনো মুহূর্তে দুজন লোক আসিয়া কাজ শেষ করিয়া ফিরিয়া যাইতে পারে সম্পূর্ণ নিরাপদে। এমন সহজ ব্যাপার। চিন্তায় তিনি বিভোর। এমন সময় দুজন জোয়ান লোক আসিয়া সহসা সামনে দাঁড়াইল। হিমাংশুর গায়ে রোমাঞ্চ রেখা। হিমাংশু বলিলেন, কি চাও? একজন বলিল, সুশীলাদি গিয়ে বললেন। হিমাংশু বলিলেন, ও, তোমার নাম দাশু? সে বলিল, আগে হ্যাঁ, আর এ আমার মেজ ভাই, এর নাম সীতানাথ। ছোট ভাই কৃপানাথও আসছে। হিমাংশু বলিলেন, এখানকার সব কথা তোমরা শুনেছ? সীতানাথ বলিল, আগে সুশীলাদি এই এখন গিয়ে সব কথা বললে, আগে যদি ঘুণাক্ষরে জানতুম। দাশু বলিল, সাতুদাকে নাকি প্রাণে মারবে বলেছে, মেরে তার কাটা মুন্ডু। হিমাংশু বলিলেন, সেই ভয় দেখিয়েছে, এরা ভারী পাজি লোক। সর্দারের নাম হলো চুচিন, নামে চেনা হলেও লোকটা আসলে কিন্তু বাঙালি। এদের এমন রোগ, যদি কারোর উপর আক্রোশ জাগে তাহলে পয়সা করির লোভে নয়, বিনা লাভেই তার সর্বনাশ করে বসে। সীতানাথ বলিল, সুশীলাদি মেয়ে মানুষ, ওই ক্ষণজীবী মানুষ, তার উপর এমন অত্যাচার, এরা কি মানুষ? হিমাংশু বলিলেন, চেহারায় মানুষ, না হলে আচরণে দলটি পশুর অধম। দাশু বলিল, গিয়ে দিদি যা বললে, এ বাড়ির উপর ওদের লোভ আছে, টাকা আছে বলেছে, সত্যি? হিমাংশু বলিলেন, তোমার সুশীলাদির কথা শুনে আমারও তাই মনে হচ্ছে, না হলে আমার কাছে বলে গেছে অন্য জায়গায় লুটপাট করবে। এমন ডাকাত আছে, আগে হইতে লুটপাটের কথা ইহার কাছে বলিয়া গিয়াছে। দাশু ও সতীনাথ বিস্ময়ে হতভম্ব। হিমাংশু বুঝিলেন, বলিলেন, আমার উপর এক পশলা ঝাল ছেড়ে গেছে। খুব ফন্দিবাজি করে আমায় ভুলিয়ে এখানে এনেছিল। আমার সঙ্গে ছিল পিস্তল, সেটি গেছে। তোমাদের সে কথা বলছি, শুনে তোমরা বলো কি ব্যবস্থা করা উচিত। হিমাংশু সংক্ষেপে তার কাহিনী খুলিয়া বলিল। শুনিয়া দাশু ও সীতানাথ দু ভাই একেবারে কাঠ। হিমাংশু বলিলেন, তোমাদের সুশীলাদিকে ওই যে বলে গেছে এবার এই ঠাকুর ঘরের কোথায় নাকি মোহর পোতা আছে, গহনা পোতা আছে। আমার বিশ্বাস তারই লোভে আজ ওদের এখানে শুভাগমন। সীতানাথ বলিল, আরও দু চারজনকে আনতে পারি বাবু এখনই, তারা মাঝি কিন্তু খুব জোয়ান, তাদের ডেকে আনবো? হিমাংশু বলিলেন, পারো যদি ভালো হয়, কারণ এরা কজন আসবে জানি না, আমরা মোটে 3 জন, তার উপর আমাদের অস্ত্রশস্ত্র নেই। দাশু বলিল, আমি মেঘুর কাছে যাই, ওদের কাছে টাঙ্গি আছে, তাছাড়া দা কাটারি যা পাই, কি বলেন বাবু? হিমাংশু বলিলেন, তাহলে দেরি করো না দাশু। দাশু বলিল, না বাবু, যাব আর আসব, আমার রণপা আছে, সেই রণপা নিয়ে যাব, ওরাও রণপায়ে চড়ে আসবে। হিমাংশু বলিলেন, বেশ, তাহলে জলদি করো। মেঘুরা আসিল 3 জন। এদিকে দাশু আর সীতানাথ। কৃপানাথ আসিয়াছিল, হিমাংশু তাকে বিদায় দিয়াছেন, বলিয়াছেন, বাড়িতে মানুষের মতো একজন মানুষ থাকা দরকার। ঘরে ধরে যদি আগুন লাগায়, পাড়াকে পাড়া পুড়ে ছাই হয়ে যাবে। তুমি বরং 2-4 জন লোক জোগাড় করো, করে সবাই মিলে বাড়ি আর পাড়া চৌকি দাওকে। মোদ্দা খুব হুঁশিয়ার। কৃপানাথ একথা শিরোধার্য করিয়া চলিয়া গিয়াছে। সে চলিয়া গেলে হাসিয়া হিমাংশু বলিলেন, পঞ্চপাণ্ডবে মিলে কুরুবংশ ধ্বংস করেছিল একদিন, আর আমরা পঞ্চপাণ্ডবে চুচিনকে তার দলবল সমেত ঘায়েল করতে পারবো না, কি বলো দাশু? দাশু বলিল, আপনি দাঁড়িয়ে দেখুন না বাবু, ওরা কত বড় দুঃশাসন। সকলকে জরাসন্ধ বধ করে যদি না ছাড়ি, আমার নাম দাশু নয়। মেঘ মাঝি বলিল, আপনি শুধু বাতলে দিন বাবু, কি করতে হবে, তারপর ওরা সাতুদাদা বাবুর মুন্ডু নেয় কি নিজেদের মুন্ডু রেখে যায়, আমরা দেখে নেব ক্ষণ। হিমাংশু বলিলেন, মুন্ডু শুদ্ধ ধরা চাই মিখু। জানো তো, বাঘ মারার চেয়ে জ্যান্ত বাঘ ধরায় ঢের বেশি আনন্দ। মেঘুর কাকা পরাণ বলিল, হ্যাঁ নিশ্চয়ই,
জোয়ান বয়সে সুন্দরবনে কিছুকাল ছিলুম কর্তা। কতদিন বাঘের সঙ্গে বাস করেছি। বাঘ ধরেছি দু একটা, কিন্তু মারিনি কখনো, একটাকেও না। হিমাংশু বলিলেন, তোমাদের সুশীলাদির কথাই বুঝছি, ওদের লক্ষ্য এ বাড়ি। সাতকড়িকে ওরা বগলদাবা করেছে, তাকে আটকে রেখেছে। আমাদের খুব হুঁশিয়ার হয়ে ওত পাততে হবে, তারপর ওরা এলে যেমন যা ব্যবস্থা হয়। সীতানাথ বলিল, আমাদের এখন কি করতে হবে বাবু? হিমাংশু বলিলেন, কাছাকাছি, মানে বেশি দূরে নয়, অথচ এক জায়গাতেও নয়। ছাড়াছাড়িভাবে আমরা গা ঢেকে থাকব, তারপর ওরা এলে ঝোপ বুঝে কোপ মারব। কিন্তু একটা কথা বলে রাখি, সকলে হুঁশিয়ার থেকো। এ দলটা কথায় কথায় ছোড়াছুড়ি চালায়। মানুষকে যেমন মুরগি জবাই করতে বসে, মানুষের গায়ে ছুরি বসাতে এরা এতটুকু দ্বিধা করে না। শুধু শুধু জান দেওয়া ঠিক হবে না। পরাণ মাঝে বলিল, আপনাকে বলতে হবে না, একদিন বহুত মারপিট করেছি কর্তা। গায়ে চোট লাগেনি তা নয়, তবে প্রাণটা বাঁচিয়ে চিরকাল দাঙ্গা করেছি। লুকায়া থাকিবার জায়গার অভাব ছিল না। পোড়ো ভাঙা বাড়ি, চারিদিকে ঝোপঝাড় জঙ্গল, মাথার উপর আকাশে ওদিকে শীর্ণ চাঁদের ক্ষীণ জ্যোৎস্না। চুপচাপ বসিয়া বহুক্ষণ কাটিল। সারা জায়গা জুড়িয়া মশার ব্যান্ড বাজিতেছে। তাদের দংশন সহিয়া হিমাংশু এবং তার দলের লোকজন যেন কৃচ্ছ সাধন তপস্যা করিতেছেন। প্রায় 2 ঘণ্টা পরে দূরে পায়ের শব্দ, সঙ্গে সঙ্গে মানুষের কণ্ঠ। হিমাংশুর বুকের স্পন্দন দ্রুত হইল। বুকের মধ্যে যেন মেল ট্রেন চলিতে শুরু করিল। 1 জন, 2 জন, 7 জন, প্রায় 16 জন লোক আসিয়া দাঁড়াইল বাড়ির সামনে। একজন বলিল, চাতুরি ছেড়ে সাফ বলে দাও সাতকড়ি, কোথায় তোমার পিসেমশাইয়ের পূর্বপুরুষের মোহর পোতা আছে? তাছাড়া তোমার ব্যাংক ভাঙা নোটের তাড়া। জানি ব্যাংকের সে চোরাই নোট তুমি খরচ করনি, সেই স্টক মজুত রেখেছ জেল থেকে এসে রাজ্য ভোগ করবে বলে। এ কথায় কাতর শীর্ণ কণ্ঠে জবাব শোনা গেল, তুমি ভুল খবর শুনেছ মনু। ও পোতা মোহরের কথা ও শুধু গল্প, সত্যি নয়। অপর কণ্ঠে ভর্ৎসনার সুর। সে সুর কথা জাগিল। মোহরের কথা ছেড়ে দিলেও ব্যাংক থেকে তোমার সরানো নোটের তাড়া। সাতকড়ি এ কথার জবাব দিল না। প্রথম ব্যক্তি হুঙ্কার তুলিয়া বলিল, বাড়ি ভেঙে তছনছ করব। মোনাকে কাঁচা মানুষ পাওনি যে ভোগ খপর নিয়ে সে জঙ্গলে এসেছে? তোমাকে জানিয়েছিল, মনে আছে সাতকড়ি? জেলে থাকতে রহিম তোমায় বলেনি যেদিন জেল থেকে বেরোবে বেরিয়ে ব্যাংকের নোট অর্ধার্ধি দিতে হবে? সে রহিম আমারই সাগরেদ। একটা চুরির মামলায় সে জেলে গিয়েছিল। তাকে বলে দিয়েছিলুম, জেলে গিয়ে সাতকড়ির সঙ্গে কথা কয়ে রেখো। মনে পড়ছে না রহিমের কথা? নিঃশ্বাস বন্ধ করিয়া হিমাংশু সব শুনিলেন। বুঝিলেন, ও তাই চুচিন সদলে আজ লাঠি হাতে এখানে আসিয়া হাজির। সাতকড়িকেও তাই এখানে আনিয়াছে। সাতকড়ি এ কথার জবাব দিল না। মোনা ওরফে চুচিন বলিল, চিঠি লিখেছিল তোমার অ্যাটর্নি বাবুকে, তারপর লালবাজার খবর পাঠানো হয়েছিল ডিটেকটিভ পুলিশ হিমাংশু রায়কে। হিমাংশু রায়কে দেখবে ক্ষণ, ওই এক মাটিতে তার সঙ্গে তোমার কবর বিছিয়ে রেখেছি। হিমাংশুর বুকের মধ্যে সে চলন্ত মেলগাড়িখানা যেন সহসা থামিয়া গেল। তিনি ভাবিলেন, সাতকড়ি যখন জেলে ছিল তখন সাগরেদ রহিমের মারফত সাতকড়িকে প্রস্তাব পাঠাইয়াছিল এই মোনা, আর রহিমের মুখে সে প্রস্তাব শুনিয়া সাতকড়ি ভয় পাইয়া চিঠি লিখিয়াছিল অ্যাটর্নি রাধা বিনোদ হালদারকে, যে তার অফিসে আসিয়া চুচিনের সংকল্পের কথা হিমাংশুকে বলিয়া চুচিনের স্পর্ধার সে শাস্তি দেবে। এতক্ষণে মনের এদিককার খানিকটা আবছায়া কাটিল। ভাবিলেন, কি ওস্তাতে চুচিন! আগে হইতে এটুকু অনুমান করিয়াছে যে হিমাংশু আসিবেন, এবং এ অনুমান করিয়া গোপনে নিঃশব্দে এমন ফাঁদ পাতিয়াছে। তিনি যদি দারুণ দুঃসাহসে ভর করিয়া ছাদ হইতে তখন নিচে লাফ না দিতেন, প্রাণটাকে হয়তো বাঁচানো যাইত না। মোনা বলিল, তোদের সাতুবাবুকে পিছমোড়া করে বাঁধ, বেঁধে যেখানে সেই হিমাংশু রায়কে রেখেছিস, বুঝলি? চকিতে সাতকড়ির আর্তচিৎকার। চুচিন বলিল,
মুখে কাপড় গুজে দিতে পারিস না? গাধার মতো চেঁচাতে শুরু করলে যে। তারপর ওই গান শুনে এদিকে কেউ আসুক তখন। দলের একজন বলিল, এ বনে কে আবার আসবে? মোনা বলিল, না আসুক, চেঁচানি কেমন আমার বরদাস্ত হয় না। আমি চাই নিঃশব্দে কাজ হাসিল করতে। তারপর আরও কিছুক্ষণ কারো মুখে কথা নেই, এবং তার একটু পরেই আবার চলা পায়ের শব্দ। রহিম, তুমি দাও পাহারা, বন্দুক কাছে রাখো। যদি বাঁধন খুলবার চেষ্টা করে বন্দুকের একটি গুলিতে ব্যাস। তারপর দলকে ডাকিয়া মোনা আদেশ দিল, সাতকড়ির শ্রাদ্ধ করা চাই আগে। জোকের কোটো খুলে ও সর্বাঙ্গে জোক লাগিয়ে দাও, দেখি নোটের তারা বার করে কিনা। হিমাংশুর দলকে রহিমের চার্জে রাখিয়া চুচিন সদলে দোতলায় উঠিল। তারপর বাড়ি আবার সেই স্তব্ধতার শাওরে নিমগ্ন হইল। আকাশের বুকে আবার সেই কালো মেঘের দুরন্ত ছোটাছুটি। নীরব নিশীথে নিচেকার পৃথিবীতে এই দানবের লীলা দেখিয়া মেঘের দল যেন তাদের জল শয়ন ছাড়িয়া কৌতূহল ভরে উঠিয়া আসিয়া আকাশের বুকে জড়ো হইতেছে। মেঘেদের এই নিষ্ঠুর মাতন দেখিয়া বেচারা ফালি চাঁদ ভয়ে আকাশ বুকের আসন ছাড়িয়া চকিতে অদৃশ্য হইয়াছে। তার বহু পূর্বেই নক্ষত্রগুলো শিহরিয়া সরিয়া গিয়াছে। আকাশ পৃথিবী জুড়িয়া আবার সেই জমাট কালো অন্ধকার। হঠাৎ তীব্র বজ্র গর্জন। বাজ না আর কিছু? বুঝিবার পূর্বেই লাঠিসোঁটা লইয়া উচ্চ রব তুলিয়া কোথা হইতে অতর্কিতে এক অক্ষহীনী দল আসিয়া উপস্থিত হইল। তাদের হাতে মশাল। মশালের আলোয় হিমাংশু চিনিলেন, ইহাদের দলে আছে ওই পরমেশ্বরী। রহিম বন্দুক তুলিয়াছিল। বাঘের মতো লাফ দিয়া পরমেশ্বরী আসিয়া তার ঘাড়ে পড়িল। বন্দুক কাড়িয়া সেই বন্দুক দিয়া রহিমকে খুব জোরে আঘাত করিল। তারপর বলিল, বাবু, বলিয়া সে হিমাংশুর বন্ধন মোচন করিল। কারণ ইহারই মধ্যে হিমাংশুরা চুচিনের দলকে আক্রমণ করিতে যাইয়া তাদের হাতে ধরা পড়িয়াছিল। হিমাংশু বলিলেন, এরা আমার লোক পরমেশ্বরী। সঙ্গীতের ইঙ্গিত করিয়া পরমেশ্বরী বলিল, স্টেশন থেকে ট্যাক্সি করে আপনি চলে গেলেন। দূর থেকে আমি তা দেখলুম বাবু। সাতকড়ির সঙ্গে দাগাবাজি করে তাকে যে এখানে এনেছে এও আমি দেখেছি। দেখে তখনই নিজের ভাঙা দলটিকে জড়ো করে এখানে এসেছি। কিন্তু এখন এই কথা থাক, কোথায় গেল সেই পাজি শয়তান মোনা? হিমাংশু বলিলেন, দোতলায় গেছে। সাতকড়িকে প্রাণে রাখবে না পরমেশ্বরী, সে কথা বলে গেছে। পরমেশ্বরী দাঁড়াইল না, সদলে গিয়া দোতলায় উঠিল। হিমাংশু তাদের সঙ্গে আসিলেন। এদিকে তীব্র কোলাহল শুনিয়া চুচিন বলিল, সব ফাঁস হয়ে গেছে রে সোনুয়া। যখন নোট মিলল না তখন এটাকে আর কেন রাখা? বলিয়া চুচিন আসিয়া সাতকড়িকে বাগায়া ধরিল। ধরিয়া বলিল, ওপর থেকে ঝুপ করে নিচে ফেলে দি। ছাদের আলিশার ধারে চুচিন আসিল নিজে। বজ্রমুষ্টিতে সাতকড়ির বাঁধনে দড়ি ধরিয়া পরমেশ্বরী আসিয়া সামনে দাঁড়াইল। তার হাতে লাঠি। পরমেশ্বরী লাঠি তুলিল। পরমেশ্বরীকে সদলে সামনে দেখিয়া চুচিনের দল ছত্রভঙ্গ। ছাদের উপর হইতে লাফ দিয়া কজন উঠানে পড়িল। চুচিন হাঁকিল, বেঈমান, বিশ্বাসঘাতক। আর বেঈমান, প্রাণ আগে বাঁচুক, তারপর ইমান। চুচিন পিস্তল বাহির করিতেছিল, কিন্তু সামনে পরমেশ্বরী, তার হাতে লাঠি। পরমেশ্বরীর দু চোখে আগুন জ্বলিতেছে। রাগে চুচিন কাঁপিতেছিল, এবং রাগের ঝোঁকে সাতকড়িকে ধরিয়া যেমন নিচে ধাক্কা দেবে, আলিশার জীর্ণ গাঁথুনি জলে ভিজিয়া টলমল করিতেছিল। সেই আলিশা ধসিয়া গেল। সঙ্গে সঙ্গে চুচিন এবং সাতকড়ি তাদের পড়ার পর ঝুরঝুর শব্দে গোটা আলিশাটা ভাঙিয়া রাজ্যের ইট ঝরিয়া তাহাদের দেহের উপর পড়িল। সঙ্গে সঙ্গে আকাশে মেঘ গর্জিয়া উঠিল। একদিক হইতে আরেক দিক পর্যন্ত সারা আকাশকে চিরিয়া ধারালো বাঁকা তলোয়ারের মতো বিদ্যুৎ বন্যি ছুটিয়া গেল। নিচে আসিয়া সকলে দেখে সাতকড়ি পড়িয়াছে চুচিনের ঘাড়ে, এবং দুজনের দেহের ওপর আলিশা ভাঙা সেই ইটের বোঝা। আকাশ ফাটিয়া তখন মুষলধারে বৃষ্টি নামিয়াছে। ইটের বোঝার মধ্য হইতে টানিয়া চুচিন ও সাতকড়ির দেহের উদ্ধার সাধন হইল। সাতকড়ির পা ভাঙিয়া গিয়াছে,
মাথা ফাটিয়া রক্তের স্রোত বহিতেছে। চুচিনের দেহে প্রাণ নেই। সাতকড়িকে জীবন্ত কবর দিতে গিয়া তার হইয়াছে জীবন্ত সমাধি। শেষে আর কটা কথা বলিবার আছে। চুচিনের লাশের সম্বন্ধে যথারীতি ব্যবস্থার সঙ্গে সঙ্গে মেঘুদের লইয়া হিমাংশু ছুটিলেন ভাঙাদলের পেছনে। যে 3 জন লোক পায়ে চোট পাইয়াছিল তারা নিমেষে ধরা পড়িল, এবং তাদের কথায় সে 2 জন খুনিও ধরা পড়িল, যারা টমাসের হোটেলে গিয়া বিশুকে খুন করিয়াছে। লালবিহারীকে মারিয়া যে লোকটি ডাক্তার সাজিয়া লালবিহারীর বুক পকেট হইতে চিঠি সরাইয়াছিল সেও এই নঙ্গিতে ধরা পড়িল। হিমাংশু তাকে চিনিলেন, বলিলেন, ছেলের অসুখ বলে রাঁচি যাচ্ছিলে বাপু, এখন কোথায় যাওয়া হবে বুঝেছ তো? নঙ্গি স্টেশনে সে মোটা চাদর মুড়ি দেওয়া লোক। তাকে হিমাংশু চিনিয়াছিলেন তার কণ্ঠস্বরে। এখন মুখের সে মুখোশ খুলিলে মশালের আলোয় হিমাংশু তাকে চিনিলেন। মেঘুর লাঠির ঘা খাইয়া সে বেশ জখম হইয়াছে, এমন জখম যে পা দুখানাকে রাখিতে পারিবে কিনা সন্দেহ। হিমাংশু বলিলেন, এই লোক আমাকে স্টেশন থেকে খাতির করে এ বাড়িতে এনেছিল। মেঘু বলিল, ও বটে, ও এই গায়ে থাকে বাবু, ওর নাম রায়চরণ। গল্পের বাক্সবাই রৌমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস জীবন্ত সমাধি এর 3য় ও শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে ছিলাম রৌমানানুপুর।